আসসালামু আলাইকুম এভরিওয়ান। অসমাপ্ত ভালোবাসা গল্পের ৬ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সুনয়না বলল, জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। জিয়ান বলল, কিসমিস না খেলে মিষ্টিমুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। সুনয়না বলল, মিষ্টি ফ্রিজে রয়েছে, আমি এনে দিচ্ছি। ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলল মিস্টার পাইলট? ওপস, সরি মিস্টার প্লেন ড্রাইভার। জিয়ান বলল, তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব? তুমি মনে মনে এসব উল্টোপাল্টা ভাবো। সুনয়না বলল, একদম আমাকে বোকা বানাবেন না, আপনার কাজই ওইটা। জিয়ান বলল, কোনটা বেবি ডল? সুনয়না বলল, কিসমিস খাওয়া। আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপ জাম খান, রসমালাই, চমচম, বাতাসা, লাড্ডু এগুলা খান। জিয়ান বলল, আরে বাহ, এত খানদের নাম মুখস্থ তোমার? তা খান রেখে চৌধুরী সাহেবে মজলে কেন? সুনয়না বলল, একদম ঠিক হচ্ছে না কিন্তু, আমি বলেছি খেতে। জিয়ান বলল, উপস সরি, তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টির মিষ্টতাকে হার মানায়। সুনয়না বলল, ওয়েট। এটা বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলল, প্লিজ টেস্ট করুন। জিয়ান বলল, তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো। সুনয়না বলল, দেরি হচ্ছে না আপনার? জিয়ান বলল, তোমার বাবা মাকে কি বলবে? সুনয়না বলল, বলবো জামাই গেছে বিদেশে, আমার পরীক্ষার পর আসবে। জিয়ান বলল, তারপর? সুনয়না বলল, তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, এরপর তাকে বিয়ে করে নেব, ব্যাস কাহিনী খতম। জিয়ান বলল, এত সহজ সবকিছু? সুনয়না বলল, হয়তো সহজ না, কারণ মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই, আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূর্ণ করার। জিয়ান নয়নার দিকে দৃষ্টি দিল। বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে, স্নিগ্ধ শিশিরে ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। সুনয়না বলল, এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? জিয়ান বলল, আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছি। সুনয়না বলল, ভুলে যাবেন? তাহলে এভাবে দেখছেন কেন? আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন? জিয়ান বলল, পারবো না। সুনয়না বলল, আমার চেহারার দিকে তাকান, এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো ভুলতে পারবে না। জিয়ান নয়নার নাক টেনে বলল, হয়তো অসম্ভব, আমাকে বের হতে হবে পিচ্চি, তোমার আম্মুকে ডাকো। সুনয়না বলল, আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরব্বি, আমি আম্মুকে ডাকছি। জিয়ান বলল, মুরব্বি? আমার মতো ইয়াং ম্যানকে তোমার মুরব্বি মনে হয়? সুনয়না বলল, আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচি মনে হয় তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বি, তাই নয় কি? জিয়ান বলল, ডিয়ার আদুরে পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন? সুনয়না বলল, ওকে, দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। জিয়ান সোফায় বসে আছে, শ্বশুরের দেওয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা, কড়া পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলল, এই তুই কে রে? আমার বাসায় বসে আছিস হিরো সেজে। জিয়ান তাকিয়ে দেখে 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জিয়ান বলল, আপনি কে গো দাদি আম্মা? পিচ্চি মেয়েটা বলল, চুপ কর, এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? জিয়ান বলল, সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? পিচ্চি মেয়েটি বলল, মাহবুব তালুকদার। জাহানারা বেগম এসে বললেন, সূচনা তুমি এখানে কি করছো? পিচ্চি মেয়েটা বলল, আম্মু এটা কে? জাহানারা বেগম বললেন, তোমার ভাইয়া, এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে চলে গেল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। কেমন আছো বাবা? আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো? জিয়ান বলল, ভালো আছি, কোনো সমস্যা হয়নি। জাহানারা বেগম বললেন, তুমি বসো, আমি নাস্তা রেডি করে আসছি। জিয়ান বলল, আমাকে বের হতে হবে, কাল থেকে আমার ফ্লাইট, তাই আজকেই পৌঁছাতে হবে। জাহানারা বেগম বললেন, আবার ফিরবে কবে বাবা? জিয়ান বলল, 3-4 মাস পর মেবি।
জাহানারা বেগম বললেন নাস্তা করে যাও। জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়ালো। জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়। এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে, তার উপর ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। জিয়ান বলল, তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? সুনয়না বলল, বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে, আর আমার বয়েই গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো, আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলল, সেটা আবার কোন ক্ষেতের মূলা? সুনয়না বলল, সে আমার পার্মানেন্ট ক্রাশ। একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না, নিজেই তো ধলামূলা। জিয়ান বলল, তা তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার বলো, এই আব্বাসটা আবার কে? সুনয়না বলল, আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? জিয়ান বলল, আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না? সুনয়না বলল, আপনি 3 মাস সুদর্শন, তবে আমার বিল্লু বেস্ট। জিয়ান বলল, বিল্লু? বাহ, এত প্রেম তো! রাতে বললা প্রেমিক নাই। সুনয়না বলল, কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তান, আমি থাকি বাংলাদেশে, প্রেমটা হবে কি করে? জিয়ান অট্ট হাসি দিয়ে বলল, পাগলের সুখ মনে মনে। সুনয়না বলল, আপনার বউ পাগল। জিয়ান বলল, আপাতত আমি পাগলের জামাই, এই যে বন্দি খাঁচার আদুরে পাখি। সুনয়না বলল, মজা নিচ্ছেন এটা বলে? জিয়ান বলল, মজা নেব কেন আদুরে পাখি? এই ডায়লগ ভালো লেগেছে। এই তোমার বোন আছে বললে না তো? সুনয়না বলল, আমার বোন? আমি তো ওয়ান অ্যান্ড অনলি। জিয়ান বলল, সূচনাকে? সুনয়না বলল, চাচুর মেয়ে। নিশ্চিত বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার। ছোটবেলা থেকেই এমনটা বলে, আমার সাথে হিংসে করে। ও তো আপনার? অর্ধেক বলে চুপ করে রইল। জিয়ান জিজ্ঞেস করতে চেয়েও চুপসে গেল। সূচনা নীলাঞ্জনার বোন। সুনয়না বলল, আপনার মুখটা পেঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা, নানান রকম নাস্তার ব্যবস্থা করেছে। জিয়ান বলল, আমাকে বের হতে হবে, সময় নেই আমার। সুনয়না বলল, খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কালকে রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হলো। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা? যতটুকু সম্ভব খেলো। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে। সে সময় মাহবুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বললেন, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাহিরের দুনিয়ার সম্পর্কে ও জানে না। ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ কষ্ট স্পর্শ করতে দেইনি। আজকে থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও, নতুনভাবে তোমাদের জীবনটা গুছিয়ে নিও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশায় মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগেই শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর বোনের সাথে ফুলসজ্জা সেরেছে, আর তুই কিনা তার বিরহে বিভোর। নীলাঞ্জনা বলল, কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে? আমার বোনের বয়স সবেমাত্র 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরল। জিয়ান আর নয়নার রিসিপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝা যাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছু প্রয়োজন নেই। আমি না হয় তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসা বলতে আদৌ কিছু আছে, নাকি ক্ষণিকের মোহকেই সবাই ভালোবাসার নাম দেয়? লাবিব বলল, কি ভাবছো ডার্লিং? নীলাঞ্জনা বলল, ওর বয়স 16, নাম সুনয়না। তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এটা কিভাবে করলো? লাবিব বলল, খুব কষ্ট হচ্ছে বেবি, নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখে। নীলাঞ্জনা বলল, লাবিব তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাববো না। লাবিব নীলাঞ্জনার মুখ ধরে বলল, উপস বেবি, আমি তো ভয় পাচ্ছি। ইউনো তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো, তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রেখো, আজকে আমরা ঢাকা ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাত ধরল। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি?
ভালো যদি নাই বাসো তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাকে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। আজকে বিয়ের দুদিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু? এই প্রতিশ্রুতি তো ছিল না। লাবিব বলল, প্রতিশ্রুতি মাই ফুট। ওসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। এটা মনে রেখো বেব। জিয়ান বলল, আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্নস্বরে বলল, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? জিয়ান বলল, কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব? নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। সুনয়না বলল, কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? জিয়ান বলল, বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। সুনয়না বলল, আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলল, তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলেছে। সুনয়না বলল, উত্তর দেবেন না? জিয়ান বলল, যাচ্ছি, হয়তো দেখা হবে। তুমি ভালো থেকো, ঠিকমতো পড়ালেখা করবে, রেজাল্ট যেন টপ লেভেলের হয়। সুনয়না বলল, কথাটার উত্তর দিলেন না তো? জিয়ান বলল, সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসেবে। সুনয়না বলল, এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? জিয়ান বলল, হ্যাঁ, আমার ফ্লাইট 1টা বাজে। সুনয়না বলল, আপনি কোন দেশের বিমান ড্রাইভার? জিয়ান বলল, কানাডা টু আরব আমিরাত। আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে? হঠাৎ নিচে চোখ পড়তেই 4 চোখের মিলন ঘটল। নিচ থেকে আরো 2টি নয়ন তার দিকে স্থির করলো। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসলো। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফুটতে পারে না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না। ভালোবাসা মন্দবাসা এগুলা খানিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টি সীমার বাহিরে। নয়না কিছু সময় আগে আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজনের সুবাস। সেই সুবাসটাকে ভীষণ মিস করছে নয়না। বেডে এখনো ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরলো। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলল, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহমায়া নয়তো আবেগ। সাইড টেবিলের উপর নজর স্থির হলো। দ্রুত যেয়ে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরো কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেয়া সেটা এদেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হলো। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বললেন, কি রে মা, মন খারাপ? সুনয়না বলল, আম্মু, ওনার নাম্বার আছে তোমার কাছে? জাহানারা বেগম বললেন, কার? জামাইয়ের নাম্বার? সুনয়না বলল, হ্যাঁ। জাহানারা বেগম বললেন, আমার কাছে তো নেই। কোনো প্রয়োজন? সুনয়না বলল, আমার খেয়াল ছিল না নাম্বার রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে, এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। জাহানারা বেগম বললেন, নিচে ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। সুনয়না বলল, রেডি হয়ে আসবো মানে? জাহানারা বেগম বললেন, এয়ারপোর্টে দিয়ে আসি। সুনয়না বলল, আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বললেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? জিয়ান বলল, আমার সময় নেই আম্মু। শোনো, নয়নাকে কোনো জোরাজোরি করবে না। সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। মিতা বেগম বললেন, রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ। আল্লাহ তাআলার কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে, এটা মাথায় রাখিস। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। জিয়ান বলল, আম্মু, আমি ছোট বাচ্চা না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা।
তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনো রকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজকে সকালে অনিকেত এসেছিল বাসায়, তার মানে পাসপোর্ট টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছো রেজা চলে যাচ্ছে। নাজিম সাহেব বললেন, ছুটি শেষ। যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। মিতা বেগম বললেন, আমাদের সাথে দেখা না করে? নাজিম সাহেব বললেন, মিতা ছেলে বড় হয়েছে, অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদেরকে ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, দুদিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে। মিতা বেগম বললেন, রেজা কল করেছিল, বলেছে সুনয়নার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। নাজিম সাহেব বললেন, সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে, চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে। আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? মিতা বেগম বললেন, আগামীকাল ফিরবে। নাজিম সাহেব বললেন, তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিসে ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে। ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন, তার মন কেউ বুঝতে চায় না। এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল, তার তো হৃদয় পুড়ছে। ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে দিতে। ঠিকমতো খাবার খাবি, ঠিকমতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরত। কোনো আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়তো না আবদার পূরণ না হওয়া পর্যন্ত। তার হাতের রান্না ছাড়া পেট পুরত না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল। পড়ে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি বায়না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিতা বেগম জিয়ানের বেডে বসলো। মনে মনে বলল, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না, আবার কবে ফিরবি বাবা? এই তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। জিয়ান বলল, আমার বউ দেখে তোর বুকের ব্যথা বাড়ুক এটা আমি চাই না। ছেলেটা বলল, শালা বুকে ব্যথায় হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখব। জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, ভাবি তো মাশাল্লাহ কিউটের ড্রাম। অস্থায়ী বউ মানে কি? জিয়ান বলল, মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন, তাই এই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলেই। ছেলেটা বলল, আহ বুকে ব্যথা পেলুম, তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী। আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না, স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। জিয়ান বলল, তোর কপালে বিয়ে নাই, মেয়ে দেখলে তার 100টা খুঁত খোঁজা শুরু করিস, সিঙ্গেল মরবি এমন চলতে থাকলে। ছেলেটা বলল, ইহা হইতে পারে না, আমার বউ চাই একদম পারফেক্ট। জিয়ান বলল, বউয়ের কি অভাব, একটার সাথে থাকা শুরু করে দে, কার বউ দেখার দরকার নাই। এটা বলে আওয়াজ করে হাসলো। ছেলেটা বলল, চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। জিয়ান বলল, সে কি, বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর নীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলাঞ্জনা। লাবিব বলল, এভাবে মনমরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছ। নীলাঞ্জনা বলল, মুখে কিছু আটকায় না, আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? লাবিব বলল, আরে বাহ, বইয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে, তা বিরহের অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে ফেলনি নিজেকে। বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি থাকবো কিন্তু তোমার সাথেই। নীলাঞ্জনা বলল, সাথে থাকলেই হবে? ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। লাবিব বলল, এত সব ভাবার সময় কই, সারাদিন কাজ করে রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। নীলাঞ্জনা বলল, লাবিব মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেসে তুমি থাকতে পারো না, তাই ভালোবাসো, নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না। লাবিব বলল, আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়, পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রাখো, রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ তখন কি বলবে? নীলাঞ্জনা বলল, আমরা একে অপরকে ভালোবাসি এই কথাটা ছাড়া কি বলার আছে? লাবিব বলল, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছ। নীলাঞ্জনা বলল, লাবিব নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? সুনয়না বলল, আমার বর হাজবেন্ড ভেতরে আছে, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজবেন্ডই হবে, বাংলাতে বর, ইংরেজিতে হাজবেন্ড। সুনয়না বলল, আরে আমার বর ড্রাইভার, ম্যাম অযথা আমাদের সময় নষ্ট করবেন না, আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার,
আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জাহানারা বেগম বললেন, এসব কি ভুলভাল বলছিস তুই? সুনয়না বলল, আমার কি দোষ বলো আম্মু? এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে। সরি ভাইয়া, আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট, সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত। প্লিজ এগুলো তার কাছে পৌঁছে দিতে হেল্প করুন। লোকটা বলল, কোন দেশে যাবে আপনার হাজবেন্ড? সুনয়না বলল, কানাডা। লোকটা বলল, ওয়েট ম্যাম, ১,৫০০ টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলল, রুম নাম্বার 10-এ চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো। হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল, মিস্টার প্লেন ড্রাইভার। অনিকেতের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলল, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। জিয়ান বলল, তোর বিশ্বাস করতে হবে না। অনিকেত বলল, ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত? জিয়ান বলল, এখন এসব বলার সময় শালা। অনিকেত বলল, বিয়ে শাদির ক্ষেত্রে সময় টময় হিসেব করতে নেই, যদি পেয়ে যাই মনমতো কন্যা বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলল, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি? অনিকেত বলল, বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। জিয়ান বলল, হানিমুন তো ভালো কথা, তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি। চুপ কর আর চল। দুজন হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিল। এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই তোর বুকে ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাটা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটাকে সাথে করে নিয়ে আসলে 1-2টা চুম্মা খাইতি, জড়ায়া টরায়া ধরতি, বউ কান্না করত, তুই বলতি কেঁদো না সাথী আমার, আমি তোমার আছি তোমারই থাকবো, ফিরে ফিরে তোমারই কাছে আসবো। জিয়ান বলল, চুপ করবি নয়তো তোর সাথে এখানেই বিদায়। অনিকেত বলল, আচ্ছা ভাবির কোনো বোন নেই? জিয়ান বলল, আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে, তবে তোর জন্য ওই 1 পিস যথেষ্ট। অনিকেত বলল, তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। জিয়ান বলল, তুই কি আসলেই ডাক্তার? অনিকেত বলল, হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার, বাহিরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। জিয়ান বলল, ওর বয়স 8, তবে তোকে নাকানি চুবানি খাওয়াতে পারবে। অনিকেত বলল, একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু, তুই একটা পাষাণ। কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলালো, না কেউ তো নেই, তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনা ভেদ করে আবার কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে। এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের 2 হাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না। সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে এখানে। নায়ক নায়িকার জন্য 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, এটা তো ভাবি, তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি। সে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইল? যাকে আপন করতে পারবে না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এইভাবে ছুটে এসে আমার বক্ষে আছড়ে পড়ুক? সুনয়না বলল, প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও সুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, আবার নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন। জিয়ান বলল, সিরিয়াসলি সুনয়না, তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছো? তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে? সুনয়না বলল, চুপ করুন, সব সময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিবে চুমু খাবে, তা না উল্টো বকর বকর করছেন। জিয়ান বলল, পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি কি এটাই চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলল, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠতেছে। সুনয়না বলল, আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান, অসুস্থ মানুষ এয়ারপোর্টে না হসপিটালে থাকে। জিয়ান বলল, নয়না ও আমার বন্ধু অনিকেত, ও পেশায় ডাক্তার কার্ডিওলজিস্ট, মজা করে বলেছে। এবার বলো কেন এসেছো? সুনয়না বলল, বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। জিয়ান বলল, এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়ালে। সুনয়না বলল, আরে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস।
জিয়ান বলল, ধন্যবাদ প্রিয়া। সুনয়না বলল, ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে ৩,০০০ টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলল, বেডশিটের দাম। আমি আবার এত উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগটা চলে গেছে, তাই টাকাটা লাগবে না। জিয়ান বলল, তোমার সাথে কে এসেছে? সুনয়না বলল, আম্মু এসেছে। জিয়ান বলল, উনি কোথায়? সুনয়না বলল, বসে আছে। জিয়ান বলল, আচ্ছা, আমার হাতে একদম সময় নেই, আমি আসি। সুনয়না বলল, শুনুন। জিয়ান বলল, বলো। সুনয়না বলল, এভাবে বলো বললে কি বলবো? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। জিয়ান বলল, সুনয়না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলল, এত কিউট একটা বাচ্চা বউয়ের মিষ্টি কথা তোর ভালো লাগছে না? সুনয়না বলল, আপনি হার্টের ডাক্তার তাই তো, একটা কাজ করতে পারবেন? অনিকেত বলল, কি কাজ লিটল ভাবি? সুনয়না বলল, এই প্লেন ড্রাইভারের হার্টের সার্জারি করে সব বদরাগ জেদগুলো বের করে দিবেন। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। সুনয়না বলল, আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলল, পড়ালেখা করো, নিজের ক্যারিয়ার গড়ো। সুনয়না বলল, আমার পড়ালেখা হলো বিয়ে, আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব, উল্টাপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো, এই হলো আমার মূল ক্যারিয়ার। জামাই ইনকাম করবে, আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। জিয়ান বলল, এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও, আমার হাতে সময় নেই। সুনয়না বলল, আহা, আমার কথা তো শুনবেন। জিয়ান বলল, এখন বাচ্চামো করার সময় না সুনয়না। সুনয়না বলল, আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তার আগে অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, AC 87 ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল, কিছু কথা না বলা থাকুক। কথাটা শেষ করে দ্রুত সামনের দিকে পা বাড়ালো। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না, কথার ভাঁজে কথা জমতে থাকুক, আপনি ভালো থাকুন সবসময়। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বললেন, ও তো কাজে যাচ্ছে, এটাই ওর পেশা, ফিরে চল, সময় হলে আবার তোর কাছেই আসবে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলল, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না, আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না, ধীরে ধীরে জ্বলছি, আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না, বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে, নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি সদ্য ফোটা কলি, আমি ঝরে যাওয়া ফুল, কিভাবে খুঁজবো তোমার জীবনের কুল। ভীষণ অভিমান জমল নয়নার, তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটুও ভালো না, আজকে থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বললেন, এত কি ভাবছিস? এসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর, এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে। লাবিব বাসায় এসে ঢুকতেই সৈকত সাহেব অর্থাৎ লাবিবের বাবা বললেন, তুই আমার বাসায় কেন এসেছিস? লাবিব বলল, সরি বাবা, কিন্তু দোষটা আমার একার না, আমি তোমাদের বলেছিলাম কিন্তু তোমরা রাজি হওনি, এজন্যই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়ে গলায় ঝুলে পড়লে। কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি? নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে, মুখ ফুটে বলার আগে সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার, আজকে তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। লাবিবের মা শিল্পী বেগম এসে বললেন, মেয়েটার কি দোষ বলো? তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে। সৈকত সাহেব বললেন, একদম চুপ করো তুমি, আমি কি ফিডার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিলে কোনো ছেলের সাহস হয়? আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে, এর জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে, বংশ পরিচয় কি তোমার? তা আদৌ বংশ পরিচয় আছে নাকি কোনো ছাপরি?